নমস্কার বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই, ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি। খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও। তো চলো আজকের ক্লাস শুরু করছি। তো দেখো কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন, অস্কার পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? কবে থেকে অস্কার পুরস্কার দেওয়া শুরু হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1929 অর্থাৎ 1929 সাল থেকে কিন্তু অস্কার পুরস্কার দেওয়া শুরু হয়। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস হলো বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী পুরস্কার অনুষ্ঠান যা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উত্তর আমেরিকা এবং বিশ্বব্যাপী সর্বকালের অঞ্চলে সরাসরি সম্প্রচারিত হয়। এবার দেখব কিছু উল্লেখযোগ্য পুরস্কার এবং কবে থেকে দেওয়া শুরু হয়। প্রথমে কি রয়েছে দেখো, নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? 1901 সাল থেকে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। পুলিৎজার পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? 1917 সাল থেকে কিন্তু পুলিৎজার পুরস্কার দেওয়া শুরু হয়। পরমবীর চক্র পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? 1947 সাল থেকে। বীর চক্র পুরস্কার কবে থেকে দেওয়া হয়? এটাও কিন্তু 1947 সাল থেকে। মিস ইন্ডিয়া পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? 1947 সাল থেকে। কলিঙ্গ পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? 1952 সাল থেকে দেওয়া শুরু হয়। অশোক চক্র পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? 1952 সাল থেকে কিন্তু অশোক চক্র পুরস্কার দেওয়া হয়। ভারতরত্ন পুরস্কার খুবই ইম্পর্টেন্ট, কবে থেকে দেওয়া শুরু হয়? 1954 সাল থেকে কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। তারপর কি রয়েছে দেখো, পদ্মবিভূষণ পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? 1954 খ্রিস্টাব্দ থেকে কিন্তু পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া শুরু হয়। পদ্মভূষণ পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? 1954। পদ্মশ্রী পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? 1954। ম্যাক্সেসাই পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? 1958। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? 1958। আনন্দ পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? 1958। এবং গ্র্যামি পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? 1959। তাহলে গ্র্যামি পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? 1959 সাল থেকে কিন্তু গ্র্যামি পুরস্কার দেওয়া শুরু হয়। কোন যুদ্ধে আলেকজান্ডার রাজা পুরু বা পোরাসকে পরাজিত করেছিলেন? কোন যুদ্ধে আলেকজান্ডার রাজা পুরু বা পোরাসকে পরাজিত করেছিলেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে হিদাসপিসের যুদ্ধে। হিদাসপিসের যুদ্ধে কিন্তু আলেকজান্ডার রাজা পুরুকে পরাজিত করেছিলেন। হিদাসপিসের যুদ্ধটি ঝিলামের যুদ্ধ বা ঝিলামের প্রথম যুদ্ধ নামেও পরিচিত। পাঞ্জাব অঞ্চলের ঝিলাম নদীর তীরে মহান আলেকজান্ডার এবং পৌরব রাজ্যের রাজা পুরু বা পোরাস এর মধ্যে 326 খ্রিস্টপূর্বাব্দে হিদাসপিসের যুদ্ধ সংঘটিত হয়েছিল। ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র প্রচলন করেন কে? ভারতে প্রথম ইংরেজি সংবাদপত্র প্রচলন করেন কে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জে এ হিকি অর্থাৎ জেমস এ হিকি। জেমস এ হিকি কিন্তু ভারতে প্রথম ইংরেজি সংবাদপত্র প্রচলন করেন। জেমস এ হিকি 1780 সালে বেঙ্গল গ্যাজেট নামে ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্রের প্রতিষ্ঠাতা ছিলেন। অ্যানি বেসান্ত 1914 সালে নিউ ইন্ডিয়া নামে ভারতের একটি দৈনিক পত্রিকা শুরু করেন। এম কে গান্ধী অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী 1903 সালে ইন্ডিয়ান ওপিনিয়ন নামে একটি সংবাদপত্র শুরু করেন। অরবিন্দ ঘোষ 1905 সালে বন্দে মাতরম নামে একটি ইংরেজি সংবাদপত্র শুরু করেন। তাহলে কে বন্দে মাতরম নামে ইংরেজি সংবাদপত্র শুরু করেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অরবিন্দ ঘোষ। কত সালে? 1905 সালে। সমুদ্র ঘোড়া বা সি হর্স একটি কি? সমুদ্র ঘোড়া বা সি হর্স একটি কি? উদ্ভিদ নাকি স্তন্যপায়ী প্রাণী নাকি মাছ নাকি কোনোটিই নয়? কি হবে অ্যান্সার? অ্যান্সার কিন্তু হয়ে যাবে মাছ। সমুদ্র ঘোড়া কিন্তু একটি কি? মাছ। সামুদ্রিক ঘোড়া হলো এক ধরনের মাছ যা পাইপ ফিশের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বিশ্বব্যাপী প্রায় 35 প্রজাতির সামুদ্রিক ঘোড়া দেখা যায়। সামুদ্রিক ঘোড়ার বৈজ্ঞানিক বংশের নাম কি? হিপ্পোক্যাম্পাস, যার অর্থ কি? বাঁকানো ঘোড়া। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, নিচের কোন নদীর মোহনায় বদ্বীপ নেই? নিচের কোন নদীর মোহনাতে বদ্বীপ নেই? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নর্মদা। নর্মদা নদীর মোহনায় কিন্তু বদ্বীপ নেই। নর্মদা উপদ্বীপ ভারতের পশ্চিমবাহী নদী। এর উৎপত্তিস্থল কোথায়? নর্মদা মধ্যপ্রদেশ রাজ্যের অমরকণ্টক মালভূমির পশ্চিম প্রান্ত থেকে উৎপত্তি লাভ করেছে। আর এর মোহনা কোথায়? নর্মদা নদী গুজরাট রাজ্যের ভারুচের কাছে খাম্বাত উপসাগরে অর্থাৎ আরব সাগরে প্রবাহিত হয়েছে। নদীটি উত্তরে বিন্দ এবং দক্ষিণে সাতপুরার মধ্যে একটি ফাটল উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নর্মদা ছাড়াও আর কোন কোন নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয়নি? কি কি রয়েছে? আমাজন, জাইরে ও তাপি প্রভৃতি নদীর মোহনায় কিন্তু বদ্বীপ গঠিত হয়নি। সপ্তাঙ্গ তত্ত্বের প্রবক্তা হলেন?
সপ্তাঙ্গ তত্ত্বের প্রবক্তা কে? কি হবে অ্যান্সার? অ্যান্সার কিন্তু হয়ে যাবে কৌটিল্য। কৌটিল্য কিন্তু সপ্তাঙ্গ তত্ত্বের প্রবক্তা। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কৌটিল্যের মতে কোনো রাষ্ট্রের মোট উপাদান হলো 60টি। কী কী 60টি উপাদান? স্বামী, অমাত্য, জনপদ, কোষ, দুর্গ, দুরগ ও কি মিত্র। কোষ, দুর্গ, দুরগ ও কি মিত্র, এই 60টি হচ্ছে একটি রাষ্ট্রের কি উপাদান। কৌটিল্যের এই সপ্তাঙ্গ তত্ত্ব বর্তমানকালের বহু চিন্তাবিদকে কী করে? বিস্মিত করে। কালিদাসের রচনা দুটি গুরুত্বপূর্ণ বই কি কি রয়েছে? ঋতুসংহার ও মেঘদূতম, রঘুবংশম ও কি কুমার সম্ভব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, কার বিষক্রিয়ার ফলে ব্ল্যাকফুট ডিজিজ হয়? কার বিষক্রিয়ার ফলে ব্ল্যাকফুট ডিজিজ রোগ হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আর্সেনিক। আর্সেনিকের ফলে কিন্তু ব্ল্যাকফুট ডিজিজ রোগ হয়। তারপর দেখো, ইটাই ইটাই রোগ কিসের জন্য হয়? ক্যাডমিয়ামের সাথে দূষিত জলের কারণে ইটাই ইটাই রোগ হতে পারে। একে আউচ আউচ রোগও বলা হয়। এটি হাড় এবং জয়েন্টগুলির একটি বেদনাদায়ক রোগ। ব্লু বেবি সিনড্রোম কি? পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতি ব্লু বেবি সিনড্রোমের কারণ হয়ে থাকে। একে মেথেমোগ্লো বাইনিমিয়াও কি বলা হয়ে থাকে। পানীয় জলে অতিরিক্ত নাইট্রেট শরীরে হিমোগ্লোবিনের সাথে প্রতিক্রিয়া দেখায়। মেটোমোগ্লোবিন গঠন করে, যা রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা হ্রাস করে। ফ্লুরোসিস রোগ কীভাবে হয়? পানীয় জলে অতিরিক্ত ফ্লোরাইড থাকার কারণে এটি ঘটে। এটি দাঁতের বিকৃতি, হাড় শক্ত হওয়া, বেদনানায়ক জোরগুলির কারণ হতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, কালো বা রেগুর মৃত্তিকা দেখা যায়। কালো বা রেগুর মৃত্তিকা দেখা যায় কোন অঞ্চলে? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মহারাষ্ট্র ও গুজরাটে কিন্তু কালো বা রেগুর মৃত্তিকা দেখা যায়। পলিমাটি কোথায় দেখা যায়? শতুদ্র, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নদীর উপত্যকা ও বদ্বীপ ও উপকূলবর্তী অঞ্চলে কিন্তু পলিমাটি দেখা যায়। ল্যাটারাইট মৃত্তিকা কোথায় দেখা যায়? সমগ্র তামিলনাড়ু, কর্ণাটকের অংশবিশেষ, মহারাষ্ট্রের দক্ষিণ পূর্ব, অন্ধ্র ও মধ্যপ্রদেশের পূর্বাংশ, ছোটনাগপুর অঞ্চল, পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও বীরভূম জেলায় ল্যাটারাইট মৃত্তিকা দেখা যায়। পার্বত্য মৃত্তিকা কোথায় দেখা যায়? বনভূমি দ্বারা আবৃত পার্বত্য অঞ্চলে পার্বত্য মৃত্তিকা দেখা যায়। মরু অঞ্চলের মৃত্তিকা কোথায় দেখা যায়? রাজস্থানের মরুভূমি সংলগ্ন, পাঞ্জাব, হরিয়ানা এবং কচ্ছের রণের অংশবিশেষে কিন্তু মরু অঞ্চলের মৃত্তিকা দেখা যায়। লবণাক্ত ক্ষারীয় মৃত্তিকা অর্থাৎ লবণাক্ত মৃত্তিকা কোথায় দেখা যায়? বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থানের শুষ্ক বলয়ে এবং কি সমুদ্র উপকূল ভাগে কিন্তু লবণাক্ত ক্ষারীয় মৃত্তিকা দেখা যায়। পরবর্তী প্রশ্ন দেখো, কোন চীনা সেনাপতি কনিষ্ককে পরাজিত করেছিল? কোন চীনা সেনাপতি কনিষ্ককে পরাজিত করেছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে প্যান চাও। প্যান চাও কিন্তু কনিষ্ককে পরাজিত করেছিল। প্যান চাও বা বান চাও নামেও পরিচিত ছিলেন তিনি। তিনি ছিলেন চীনা সেনাপতি যিনি সফলভাবে কনিষ্ককে কি করেছিলেন? পরাজিত করেছিলেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, মূত্রের অস্বাভাবিক উপাদান হলো, মূত্রের একটি অস্বাভাবিক উপাদান হলো কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অ্যালবুমিন। অ্যালবুমিন কিন্তু মূত্রের একটি অস্বাভাবিক উপাদান। প্রস্রাবের বা মূত্রের অস্বাভাবিক উপাদানগুলি হলো কি কি? রক্তকণিকা, অ্যালবুমিন ও গ্লুকোজ, এগুলো হচ্ছে অস্বাভাবিক উপাদান। আর স্বাভাবিক উপাদান কি? ইউরিয়া, সোডিয়াম, আয়োডিন, এগুলো হচ্ছে কি স্বাভাবিক উপাদান। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে নাগরিকদের মৌলিক অধিকার প্রদান করা হয়েছে? কোন অনুচ্ছেদের অধীনে নাগরিকদের মৌলিক অধিকার প্রদান করা হয়েছে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 12 থেকে 35 নং ধারাতে কিন্তু নাগরিকদের মৌলিক অধিকার প্রদান করা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কে ছিলেন? অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কাকে বলা হতো? রমেশচন্দ্র দত্তকে কিন্তু অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ বলা হয়। রমেশচন্দ্র দত্ত ছিলেন একজন সরকারি কর্মচারী, রাজনীতিবিদ, রাজনৈতিক ও অর্থনৈতিক চিন্তাবিদ এবং কি লেখক। 1781 সালে তিনি ভারতীয় সিভিল সেবাতে প্রবেশ করেন। তিনি 1899 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। তিনি 1894 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। যৌথ অরণ্য ব্যবস্থাপনা নীতি প্রথম কোন জেলায় চালু হয়? যৌথ অরণ্য ব্যবস্থাপনা নীতি প্রথম কোন জেলায় চালু হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মেদিনীপুর। মেদিনীপুরে কিন্তু সর্বপ্রথম যৌথ অরণ্য ব্যবস্থাপনা নীতি চালু হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, প্লাস্টিক মানি এর অর্থ হলো, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্লাস্টিক মানি এর অর্থ হলো কি? প্লাস্টিক দ্বারা নির্মিত ব্যাংক ড্রাফট, প্লাস্টিকের তৈরি নোট, ক্রেডিট কার্ড, নাকি ওপরের সবকটি? কী হবে অ্যান্সারটি?
অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ক্রেডিট কার্ড। তাহলে প্লাস্টিক মানির অর্থ হলো ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডকে প্লাস্টিক মানি বলা হয়। ক্রেডিট কার্ডের মূল উদ্দেশ্য হলো মানুষের নগদ বা অর্থ লেনদেনের ক্ষেত্রে সহজে এবং দ্রুত সুবিধা করা। প্লাস্টিক মানির মাধ্যমে খরচ এখন ভারতের খুচরা পণ্যের জন্য অর্থ প্রদানের অধিক পছন্দের মাধ্যম হয়ে উঠেছে। ডেবিট কার্ড হলো প্লাস্টিক মানির আরেকটি রূপ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1860, অর্থাৎ 1860 খ্রিস্টাব্দে কিন্তু নীল কমিশন গঠিত হয়। প্রায় অর্ধ শতাব্দী ধরে চলা নীলকরদের অত্যাচারের পিষ্ট হয়ে বাংলার নীল চাষিরা বিদ্রোহ করে 1859 সালে। নীল চাষিদের বিদ্রোহ ও নীল চাষ সম্বন্ধে তদন্ত করার জন্য ব্রিটিশ সরকার যে কমিশন গঠন করে সেটাই নীল কমিশন নামে পরিচিত। এই কমিশন গঠিত হয় কত সালে? 1860 সালে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সাথে কোন ব্রিগেডিয়ার যুক্ত ছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সাথে কোন ব্রিগেডিয়ার যুক্ত ছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জেনারেল ডায়ার। কে যুক্ত ছিল? জেনারেল ডায়ার। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অন্যতম কুখ্যাত গণহত্যা। 1919 সালের 13 এপ্রিল তারিখে অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। কত সালে হয়েছিল? 1919 সালে। কত তারিখ ছিল? 13 এপ্রিল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, হাইড্রোজেন বোমা কোন নীতির ওপর ভিত্তি করে গঠিত হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। হাইড্রোজেন বোমা কোন নীতির ওপর ভিত্তি করে গঠিত হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন নীতির ওপর ভিত্তি করে কিন্তু হাইড্রোজেন বোমা গঠিত হয়। নেক্সট কি রয়েছে দেখো, ভারতীয় সংবিধানে কতগুলি তফসিল বা শিডিউল আছে? ভারতীয় সংবিধানে কতগুলি তফসিল বা শিডিউল আছে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 12টি। তাহলে ভারতীয় সংবিধানে কতগুলি তফসিল আছে? 12টি তফসিল আছে। সংবিধানে 22টি অংশ এবং 12টি তফসিলে বিভক্ত 395টি ধারা রয়েছে। ভারতীয় সংবিধানে মূলত 8টি তফসিল ছিল। বিভিন্ন সংশোধনীর মাধ্যমে আরও 4টি তফসিল যোগ করা হয়েছে। এখন মোট সংখ্যা কতগুলি? 12টি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, একজন মানুষের ওজন অধিকতর হয় কোথায়? একজন মানুষের ওজন অধিকতর হয় কোথায়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মেরুতে। মেরুতে, অর্থাৎ মেরু অঞ্চলে কিন্তু একজন মানুষের বা যে কোনো বস্তুর ওজন কি হয়ে যায়? অধিকতর হয়ে যায়। বিষুবীয় অঞ্চল বরাবর পৃথিবীর ব্যাসার্ধ সর্বাধিক বলে জি এর মান সবচেয়ে কম, অর্থাৎ গ্র্যাভিটির মান। এই অঞ্চল থেকে যতই মেরু অঞ্চলের দিকে যাওয়া হবে পৃথিবীর ব্যাসার্ধ তত কমতে থাকে, তথা জি এর মান বাড়ে। এর ফলে বস্তুর ওজনও বাড়তে থাকে। আবার মেরু অঞ্চলের ব্যাসার্ধ সবচেয়ে কম হওয়ায় জি এর মান এই অঞ্চলে সর্বাধিক, ফলে এখানে বস্তুর ওজনও সবচেয়ে বেশি হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে কোন ধাতু ব্যবহার করা হয়? পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে কোন ধাতু ব্যবহার করা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ইউরেনিয়াম। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে কিন্তু ইউরেনিয়াম ধাতু ব্যবহার করা হয়ে থাকে। ইউরেনিয়াম বেশি ব্যবহৃত হয় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে। ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন করে কলকারখানা চালনা সহ নগর বন্দর আলোকিত করা হয়। ভয়াবহ মরণাস্ত্র, পারমাণবিক বোমা ও হাইড্রোজেন বোমা তৈরির অন্যতম উপকরণের নাম কি? ইউরেনিয়াম। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ কোথায় অবস্থিত? ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ কোথায় অবস্থিত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কালপক্কম। কোথায় অবস্থিত? কালপক্কমে অবস্থিত। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য স্পেস সেন্টার এবং কোথায় অবস্থিত। তো কি রয়েছে প্রথমে, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, যেটাকে রকেট লঞ্চিং বলা হয়, যেখান থেকে রকেট লঞ্চিং করা হয়, এটা কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে অবস্থিত। ইসরো টেলিমেট্রি ট্র্যাকিং ও কমান্ড নেটওয়ার্ক কোথায় অবস্থিত? কর্ণাটকের ব্যাঙ্গালোরে অবস্থিত। ভারতীয় মহাকাশ গবেষণাগার সংস্থা কোথায় অবস্থিত? কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত। বিক্রম সারাভাই স্পেস সেন্টার, যেখানে রকেট লঞ্চিং করা হয়, কোথায় অবস্থিত? তিরুবনন্তপুরমে অবস্থিত, কেরালার তিরুবনন্তপুরম। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত। তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত কি? ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কোন দেশের কুস্তির ঐতিহ্যগত রূপ হলো সুমো?
কোন দেশের কুস্তির ঐতিহ্যগত রূপ হলো সুমো? কি হবে অ্যান্সারটি? অ্যান্সার কিন্তু হয়ে যাবে জাপান। সুমো কিন্তু জাপানের জাতীয় খেলা। তারপর দেখো, ভারতের জাতীয় খেলা কি? হকি ও কাবাডি হচ্ছে ভারতের জাতীয় খেলা। বাংলাদেশের জাতীয় খেলা কি? কাবাডি। পাকিস্তানের জাতীয় খেলা কি? হকি ও পোলো। শ্রীলঙ্কার জাতীয় খেলা কি? ভলিবল। ভুটানের জাতীয় খেলা কি? তীরন্দাজি। খুবই ইম্পর্টেন্ট, ভুটানের জাতীয় খেলা কি? তীরন্দাজি। ইংল্যান্ডের জাতীয় খেলা কি? ক্রিকেট। আর জাপানের জাতীয় খেলা হচ্ছে জুডো ও সুমো হচ্ছে জাপানের জাতীয় খেলা। তারপর দেখো, ডেনমার্কের জাতীয় খেলা কি? ফুটবল। গাম্বিয়ার জাতীয় খেলা কি? রেসলিং। কাজাখস্তানের জাতীয় খেলা কি? বক্সিং। পানামার জাতীয় খেলা কি? বেসবল। নরওয়ের জাতীয় খেলা কি? ফুটবল ও স্কিইং হচ্ছে নরওয়ের জাতীয় খেলা। চিলির জাতীয় খেলা কি? ফুটবল। কম্বোডিয়ার জাতীয় খেলা কি? কিক বক্সিং। এবং সৌদি আরবের জাতীয় খেলা কি? ফুটবল। নেক্সট কি রয়েছে দেখো, কোন সংশোধনী আইনের মাধ্যমে সিকিম ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে? কোন সংশোধনী আইনের মাধ্যমে সিকিম ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 36তম সংশোধনী আইনের মাধ্যমে সিকিম কিন্তু ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। 26শে এপ্রিল 1975 সালে 13তম সংশোধনী আইন 371-এর ধারার অধীনে বিশেষ সুরক্ষা সহ নাগাল্যান্ড রাজ্য গঠনের সাথে সম্পর্কিত। 37তম সংশোধনী আইন অরুণাচল প্রদেশ বিধানসভা গঠনের সাথে সম্পর্কিত। 101তম সংশোধনী আইন পণ্য ও পরিষেবা কর প্রবর্তন করেছে কত সালে? 1 জুলাই 2017-তে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, বরফকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখা হয় কেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বরফকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখা হয় কেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কাঠের গুঁড়ো তাপের কুপরিবাহী, তাই বরফকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখা হয়। কাঠের গুঁড়ো তাপের কুপরিবাহী, কাঠের গুঁড়ার মধ্যে থাকা বায়ুও তাপের কুপরিবাহী। সেজন্য বায়ুর তাপমাত্রা 0°C থেকে বেশি হওয়া সত্ত্বেও ওই কাঠের গুঁড়া ভেদ করে বাইরের থেকে তাপ বরফে পৌঁছায় না বলে বরফ গলতে পারে না বা গলে না। গঙ্গার মোহনার কাছে একটি দ্বীপ জেগে উঠেছে, তার নাম কি? গঙ্গার মোহনার কাছে একটি দ্বীপ জেগে উঠেছে, তার নাম কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে পূর্বাশা। কি হবে? পূর্বাশা। গঙ্গার মোহনার কাছে পূর্বাশা দ্বীপ জেগে উঠেছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, জিএসটি কাউন্সিলের চেয়ারপারসন হলেন, জিএসটি কাউন্সিলের চেয়ারপারসন কে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হচ্ছে জিএসটি কাউন্সিলের চেয়ারপারসন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন হলেন জিএসটি পরিষদের বর্তমান চেয়ারম্যান বা সভাপতি। জিএসটি পরিষদ হলো জিএসটির পরিচালনা কমিটি, যা 33 জন সদস্য নিয়ে গঠিত। জিএসটি পরিষদের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জিএসটি পরিষদের চেয়ারম্যান হবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জিএসটি পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন কে? অরুণ জেটলি। খুবই ইম্পর্টেন্ট, জিএসটি পরিষদের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? অরুণ জেটলি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, আরশোলার লার্ভাকে কি বলে? আরশোলার লার্ভাকে কি বলা হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নিম্ফ। আরশোলার লার্ভাকে নিম্ফ বলা হয়। এই নিম্ফ হলো আরশোলার ছোট অবস্থা। ছোট অবস্থাতে আরশোলাকে কি বলা হয়? নিম্ফ বলা হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ঘর্ষণ বল কাজ করে, ঘর্ষণ বল কাজ করে কিভাবে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে প্রযুক্ত বলের বিপরীত অভিমুখে কিন্তু ঘর্ষণ বল কাজ করে। প্রযুক্ত বলের বিপরীত অভিমুখে ঘর্ষণ বল কাজ করে। ঘর্ষণ বল সর্বদা কোনো বস্তু যেদিকে সরে যাচ্ছে তার বিপরীত দিকে কাজ করে, অর্থাৎ বলের অভিমুখের বিপরীতে দিকে। দ্য থ্রি মাস্কিটার্স বইটির লেখককে? খুবই ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন। দ্য থ্রি মাস্কিটার্স বইটির লেখককে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আলেকজান্ডার ডুমাস। আলেকজান্ডার ডুমাস হচ্ছে দ্য থ্রি মাস্কিটার্স বইটির লেখক। দ্য স্ট্রাগল ইজ মাই লাভ গ্রন্থের লেখককে? নেলসন ম্যান্ডেলা। কি নাম? দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ। দ্য অডাসিটি অফ হোপ গ্রন্থটির কার লেখা? বারাক ওবামার লেখা হচ্ছে দ্য অডাসিটি অফ হোপ। মনমোহন সিং এর লেখা গ্রন্থটির নাম কি? চেঞ্জিং ইন্ডিয়া। তাহলে চেঞ্জিং ইন্ডিয়া কার লেখা? মনমোহন সিং এর লেখা। উইংস অফ ফায়ার কার লেখা? আব্দুল কালামের লেখা হচ্ছে কি? উইংস অফ ফায়ার। মিল্কা সিং এর লেখা গ্রন্থটির নাম কি? দ্য রেস অফ মাই লাইফ। কি নাম? দ্য রেস অফ মাই লাইফ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতের নাইটিঙ্গেল কে ছিলেন বা কাকে ভারতের নাইটিঙ্গেল বা কোকিল বলা হয়ে থাকে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুকে কিন্তু ভারতের নাইটিঙ্গেল বা ভারতের কোকিল বলা হয়ে থাকে।
সরোজিনী নাইডু ভারত কোকিল বা ভারতের নাইটিঙ্গেল হিসেবে পরিচিত ছিলেন। তাকে ভারতের নাইটিঙ্গেল বা ভারত কোকিল বলা হতো কারণ তার কবিতায় চিত্ররূপ ও আবেগ সমৃদ্ধ, তার কবিতাগুলির মধ্যে চিত্র থাকতো প্লাস আবেগ থাকতো, তাই তাকে কি বলা হতো, ভারতের নাইটিঙ্গেল বা ভারতের কোকিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিবে। আর আজকের ভিডিওর পিডিএফটি যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে চলো, আজকের জন্য এতটুকুই। সবাইকে ধন্যবাদ।